আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি তোমাদের সম্মুখে এইচএসসি আইসিটি দ্বিতীয় অধ্যায়ের ৩ নাম্বার ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের ইতোমধ্যে ২টা ক্লাস হয়ে গেছে। যারা ক্লাস ২টা দেখো নাই তারা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। অবশ্যই দেখে নিবে, কারণ সেখানে গুরুত্বপূর্ণ কিছু টপিকস আছে যেখান থেকে সিকিউ প্লাস এমসিকিউ আসবে পরীক্ষায়। তো আজকের টপিকস আমরা শুরু করি। আজকে আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে মোবাইল যোগাযোগ ব্যবস্থা বা মোবাইল যোগাযোগ ব্যবস্থায় যে উন্নতি হয়েছে বা আপডেট হয়েছে, সে আপডেটটা আমরা ধারাবাহিকভাবে দেখে আসব। তো তারবিহীন দুইটি ডিভাইসের মধ্যে ডাটা আদান প্রদানের জন্য যে সিস্টেম ব্যবহৃত হয় তার মধ্যে মোবাইলও হচ্ছে একটা সিস্টেম। তো এই মোবাইল ফোন সাধারণত শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে। সামরিক মার্কিন বাহিনী সর্বপ্রথম এই মোবাইল ফোনটা ব্যবহার শুরু করে। প্রায় ১৯৪০ সালের দিকে যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম মোবাইল ফোনের প্রচলন শুরু হয়। তো বর্তমানে ব্যবহৃত মোবাইল ফোন প্রযুক্তিকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে জিএসএম আর একটা হচ্ছে সিডিএমএ। তো জিএসএম হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, আর একটা হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। তো এই দুইটা থেকে এমসিকিউ আসতে পারে বা সিকিউ মাঝে মধ্যে আসতে পারে। আগে ছিল জিএসএম, যেটা সাধারণত ৩৫ কিলোমিটার দূরত্ব পর্যন্ত যোগাযোগ করা যেত। এখন হচ্ছে সিডিএমএ, এখানে 2G 3G এবং 4G পর্যন্ত 4G 5G পর্যন্ত অ্যাক্সেস পাওয়া যায়। তো এই যে আমাদের সূচনা লগ্ন থেকে প্রায় আমরা যেটা পাই যে ১৯৪০ সাল থেকে মোবাইল ফোন শুরু হয়েছে। তো সেখান থেকে এই যে আজকের ২০২৪ পর্যন্ত যত মোবাইল ফোন আবিষ্কার হয়েছে, এই সম্পূর্ণ মোবাইল ফোন আবিষ্কারের যুগকে ৫টা প্রজন্মে ভাগ করা হয়, অর্থাৎ ৫টা সময়ে বিভক্ত করা হয়। এই ৫টা সময়ের ভিতরে আমরা প্রথমে যেটা পাবো সেটা হচ্ছে প্রথম জেনারেশন বা ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ। তো দেখো ১৯৭৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ব্যবহৃত মোবাইল ফোনকে বলা হয় প্রথম প্রজন্মের মোবাইল ফোন। এই প্রজন্মের মোবাইল ফোনে অ্যানালগ পদ্ধতির রেডিও সিগন্যাল ব্যবহৃত হইতো, অর্থাৎ অ্যানালগ পদ্ধতিতে ডেটা আদান প্রদান হইতে, যে একটা ফোন থেকে অন্য একটা ফোনে যে ডেটা ট্রান্সফার হইতে, এই ট্রান্সফারের মাধ্যমটা ছিল অ্যানালগ পদ্ধতি। এখানে কোনো আন্তর্জাতিক রোমিং সুবিধা ছিল না। তারপরে এই যে এখান থেকে এমসিকিউ আসে যে আন্তর্জাতিক রোমিং সুবিধা ছিল না। রেডিও সিগন্যালের সাহায্যে তথ্য আদান প্রদান করতে সেল সিগন্যাল এনকোডিং পদ্ধতি ছিল কি এফডিএমএ। এটা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। এফডিএমএ প্রযুক্তি চালু ছিল প্রথম প্রজন্মের মোবাইল ফোনে। তারপর হচ্ছে সিগন্যাল ফ্রিকোয়েন্সি তুলনামূলক কম ছিল। আচ্ছা, এখানে একটু বলি এনকোডিং পদ্ধতি। এনকোডিং পদ্ধতিটা হচ্ছে এই যে আমরা কথা বলি, এই কথাটাকে যে সিগন্যালে রূপান্তর করার যে পদ্ধতি সেটাকে বলা হয়তো এনকোডিং পদ্ধতি। এটা এফডিএমএ এর সাহায্যে রূপান্তর করা হইতে। তারপরে হচ্ছে সিগন্যাল ফ্রিকোয়েন্সি তুলনামূলক কম। এতে মাইক্রো প্রসেসর ও সেমিকন্ডাক্টর প্রযুক্তি ব্যবহৃত হয়। ওকে, তাহলে প্রথম প্রজন্মের মোবাইল ফোনে মাইক্রো প্রসেসর এবং সেমিকন্ডাক্টর প্রযুক্তি ব্যবহৃত হইতো। এটাও এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। কথোপকথন চলা অবস্থায় ব্যবহারকারীর অবস্থানের পরিবর্তন হবে, ট্রান্সমিশন বিচ্ছিন্ন হয়ে যেত। অর্থাৎ মনে করো তুমি এখানে বসে কথা বলতেছো, যদি এখান থেকে একটু মুভমেন্ট করে অন্য জায়গায় যাইতা, তখন তোমার কি হইতে, যে মুভমেন্ট করার সাথে সাথে যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যেতে। তারপরে হচ্ছে এই প্রজন্মের মোবাইল ফোন আকারে বড় এবং ওজন একটু বেশি ছিল। তো এখান থেকে এমসিকিউ সাধারণত বেশি আসে, তবে মাঝে মধ্যে সিকিউ কোশ্চেনও আসে। এখন হচ্ছে দ্বিতীয় প্রজন্ম। ১৯৯১ থেকে ২০০০ সাল পর্যন্ত ব্যবহৃত মোবাইল ফোন হচ্ছে দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন। তাহলে দ্বিতীয় প্রজন্ম হচ্ছে ১৯৯১ থেকে ২০০০। নেটওয়ার্কে রেডিও সিগন্যাল হিসেবে সিস্টেম চালু হয়, অর্থাৎ এখানেও রেডিও সিগন্যালের সাহায্যে তথ্য আদান প্রদান হইতে সীমিত আকারে আন্তর্জাতিক রোমিং সুবিধা চালু হয়। তাহলে সর্বপ্রথম আন্তর্জাতিক রোমিং সুবিধা চালু হয় দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনে, তাও সীমিত আকারে। তারপর চ্যানেল অ্যাক্সেস হিসেবে যেটা ছিল, আগেরটা ছিল শুধু এফডিএমএ, এখানে এফডিএমএ এর পাশাপাশি টিডিএমএ এবং সিডিএমএ পদ্ধতি ব্যবহৃত হয়। এই প্রজন্মে সর্বপ্রথম প্রিপেইড পদ্ধতি চালু হয়, অর্থাৎ প্রথমে ফোনে রিচার্জ করতে হবে তারপরে কথা বলতে হবে। তারপরে এমএমএস এবং এসএমএস সুবিধা চালু হয় দ্বিতীয় প্রজন্মে। কথোপকথন চলা অবস্থায় ব্যবহারকারী স্থান পরিবর্তন করলে ট্রান্সমিশন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রথম প্রজন্মের মতো এখানে স্থির অবস্থায় কথা বলা লাগবে। এখন আসো তৃতীয় প্রজন্ম। তৃতীয় প্রজন্ম হচ্ছে ২০০১ থেকে ২০১৮ সাল পর্যন্ত সময়টাকে বলা হয় তৃতীয় প্রজন্ম। এই প্রজন্মে ব্যাপকভাবে আন্তর্জাতিক রোমিং সুবিধা চালু হয়। তারপরে এর ব্যান্ডউইথ, এই সময় যে যোগাযোগের ব্যান্ডউইথ সেটা ছিল 2 Mbps, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে 2 MB পরিমাণ ডেটা আদান প্রদান করা যাইতে, অর্থাৎ 2G সেবা চালু ছিল।
নিরাপত্তা ও বিশ্বস্ততা একটু বাড়ে, ভিডিও কনফারেন্সিং ও চালু হয়, তারপরে মোবাইল ব্যাংকিং, ই-কমার্স ইত্যাদি সেবা চালু হয়, যেমন এই যে বিকাশ, নগদ এরকম অ্যাপস এর ব্যবহার চালু হয়। তারপর হচ্ছে এখানে যে পদ্ধতি ছিল সেটা হচ্ছে ইডিজিই পদ্ধতি এবং জিপিআরএস পদ্ধতি চালু হয়, ফলে অধিক পরিমাণ ডেটা স্থানান্তর সম্ভব হয়। তারপরে আসি চতুর্থ প্রজন্ম। চতুর্থ প্রজন্ম হচ্ছে 2009 থেকে 2020 পর্যন্ত, এই সময়টাকে বলা হয় চতুর্থ প্রজন্ম। ডেটা ট্রান্সফার রেট সর্বোচ্চ 20 এমবিপিএস হয়, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে 20 এমবি পরিমাণ ডেটা আদান প্রদান করা যায়। আলট্রা ব্রডব্যান্ড গতির ইন্টারনেট ব্যবহার করা যায়, ত্রিমাত্রিক ক্ষেত্রে ব্যবহার করা যায়, উন্নত মানের মোবাইল টিভি ব্যবহার করা যায়, অর্থাৎ আমরা ফোন ব্যবহার করে যেসব টিভি গুলা দেখি। সার্কিট সুইচিং বা প্যাকেট সুইচিং এর পরিবর্তে ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহৃত হয়। তারপরে আসো পঞ্চম প্রজন্ম। 2020 সাল থেকে বর্তমান ও ভবিষ্যতে ব্যবহৃত মোবাইল ফোন হচ্ছে পঞ্চম প্রজন্মের মোবাইল ফোন। ডেটা ট্রান্সফার রেট সর্বোচ্চ 1 থেকে 10 জিবিপিএস পর্যন্ত, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে 1 থেকে 10 জিবিও ডেটা আদান প্রদান হইতে পারে এই পঞ্চম প্রজন্মের মোবাইল ফোনে। পঞ্চম প্রজন্মের যেসব ডিভাইস গুলো ব্যবহার হয় এসব ডিভাইসে দ্রুত ওয়েবসাইট, অ্যাপ, ভিডিও বার্তা লোড ও আদান প্রদান করা যায়। এর মাধ্যমে 4K টিভি দেখা যায়। পঞ্চম প্রজন্মের মোবাইল ইন্টারনেট সেবা 4G চালু হয়। আশা করি এ পর্যন্ত সবাই বুঝতে পারছো। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে। এরপরে আমরা দেখব হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। ডেটা আদান প্রদানের লক্ষ্যে 2 বা ততোধিক কম্পিউটারের সংযোগ ব্যবস্থাকে বলা হয় কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ। কম্পিউটার নেটওয়ার্ক প্রথমত 2 প্রকার, একটা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক আর একটা হচ্ছে পাবলিক নেটওয়ার্ক। প্রাইভেট হচ্ছে কোনো একটা ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের নিজেদের প্রতিষ্ঠানের স্বার্থে অথবা ব্যক্তি তার নিজের স্বার্থে যদি কোনো নেটওয়ার্ক তৈরি করে নিজের ডিভাইসগুলোর মধ্যে, যেমন কোনো শিক্ষা বোর্ডের কম্পিউটার, শিক্ষা বোর্ডে মনে করো যদি 10টা কম্পিউটার থাকে, 10টা কম্পিউটারের মাঝখানে যে কানেকশন হবে সেটা হচ্ছে প্রাইভেট। আর পাবলিক হচ্ছে একটা যেমন মোবাইল ফোনের নেটওয়ার্ক, সিম কোম্পানি করে রাখছে যে কেউ ইউজ করতে পারে, এটা হচ্ছে পাবলিক নেটওয়ার্ক। তারপরে হচ্ছে সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণের কাঠামোর ভিত্তিতে নেটওয়ার্ক 3 প্রকার, একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, 2 হচ্ছে পেয়ার টু পেয়ার আর একটা হচ্ছে মিশ্র বা হাইব্রিড, অর্থাৎ পেয়ার টু পেয়ার এবং ক্লায়েন্ট সার্ভার এই দুইটা সমন্বয়ে যেটা তৈরি হয় সেটা হচ্ছে মিশ্র বা হাইব্রিড নেটওয়ার্ক। তো এখান থেকে তেমন কোশ্চেন আসবে না। তারপরে আসো ভৌগোলিক বিস্তৃতি অনুসারে নেটওয়ার্কে 5 ভাগে ভাগ করা যায়। এখান থেকে সিকিউ প্লাস এমসিকিউ অবশ্যই আসবে, এমসিকিউ অবশ্যই থাকবে, সিকিউ মাঝে মাঝে থাকে তবে অধিকাংশ সময় থাকে। ওকে, তাহলে দেখো পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের বৈশিষ্ট্য। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে প্যান এর কভারেজ এরিয়া সাধারণত 10 মিটারের মধ্যে সীমাবদ্ধ থাকে বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। দেখো এখানে এই যে 5টা ভাগে ভাগ করা হয় এগুলো হচ্ছে কি এরিয়ার ভিত্তিতে যে কতটুকু এরিয়া বিস্তৃত থাকবে। তো তার মধ্যে 1 নম্বরে যেটা সেটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, এটার কভারেজ এরিয়া সবচেয়ে কম, সাধারণত 10 মিটারের মধ্যে সীমাবদ্ধ থাকে। পার্সোনাল কম্পিউটার ডিভাইসের মধ্যে যোগাযোগ করার জন্য এটা ব্যবহার করা হয়। কোন জায়গায় এ ধরনের নেটওয়ার্ক তৈরি করা যায়, অর্থাৎ যে কোনো জায়গায় এ ধরনের নেটওয়ার্ক তৈরি করা যায়। তুমি চাইলে একটা বাসে আছো, বাসের ভিতরে এই নেটওয়ার্কটা তৈরি করতে পারবা। তুমি তোমার রুমে আছো সেখানে তৈরি করতে পারবা, তুমি তোমার ক্লাস রুমে আছো সেখানেও তৈরি করতে পারবা। তারপর হচ্ছে এই নেটওয়ার্ক তৈরির প্রয়োজনীয় ডিভাইস সমূহ তুলনামূলক বেশি, সমূহের মূল্য তুলনামূলক একটু বেশি, দ্রুত তথ্য আদান প্রদান করা যায়, নয়েজ দ্বারা প্রভাবিত হয় না, তারবিহীন মাউস, কিবোর্ড, ব্লুটুথ ইত্যাদির মধ্যে এসব সংযোগ হয়। যেমন তুমি তোমার ফোনের সাথে একটা ব্লুটুথ কানেকশন করবা, তাহলে এটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তবে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে কি, মনে করো তুমি তোমার একটা রুমের ভিতরে একটা তোমার ল্যাপটপ আছে, ল্যাপটপের সাথে একটা ব্লুটুথ ইউজ করবা, একটা কিবোর্ড ইউজ করবা, একটা মাউস ইউজ করবা, এগুলো হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তারপরে আসো লোকাল এরিয়া নেটওয়ার্ক। সাধারণত 1 কিলোমিটার বা তার কম পরিসরে যদি নেটওয়ার্ক তৈরি করতে হয় তাকে সেখানে লোকাল এরিয়া নেটওয়ার্কটা তৈরি করা হয়। এইসব এরিয়া হচ্ছে সাধারণত কোনো এলাকায় তৈরি করা হয়, যেমন একই বিল্ডিং এর মধ্যে অবস্থিত বা একটা নির্দিষ্ট এলাকায়, যেমন একটা অফিসেও হইতে পারে। এই ধরনের নেটওয়ার্কের ব্যান্ডউইথ সাধারণত 10 থেকে 100 এমবিপিএস পর্যন্ত হতে পারে। এই নেটওয়ার্ক তৈরির প্রয়োজনীয় ডিভাইস সমূহের মূল্য তুলনামূলক কম। প্যান এর কভারেজ এরিয়া সাধারণত 100 মিটারের মধ্যে সীমাবদ্ধ থাকে, তবে রিপিটার ব্যবহার করে এর সীমা বাড়ায়া 1 কিলোমিটার পর্যন্ত করা যায়। রিপিটারের কাজ হচ্ছে কি শক্তি বৃদ্ধি করা, অর্থাৎ 100 মিটার পরে পরে যদি রিপিটার ইউজ করা হয় তখন এর শক্তি বৃদ্ধি পায়। এর মাধ্যমে অনেক ডিভাইসে অ্যাক্সেস পাওয়া যায়, অর্থাৎ এই নেটওয়ার্ক তৈরি করে অনেকগুলো ডিভাইসকে একসাথে একত্রিত করা যায়। এবার আসো ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক।
এটাকে সংক্ষেপে বলা হয় ক্যান। কতগুলো ল্যান এর সমন্বয়ে গঠিত হয় একটা ক্যান? মনে করো তোমার একটা ক্যাম্পাস, এটা সহজে মনে রাখবা। ক্যাম্পাসে, একটা ক্যাম্পাসে কি থাকে? অনেকগুলো ভবন থাকে। এই সবগুলো ভবনের ভিতরে যে ইন্টারনেট ব্যবস্থা থাকে তাকে বলা হয় ক্যান। এখন দেখবে প্রায় ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে একটা ওয়াইফাই থাকে, ফ্রি ওয়াইফাই থাকে, সিইডিপি নামে। সিইডিপি নামে একটা ওয়াইফাই থাকে। এটা হচ্ছে এই তোমার ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক বা ক্যান এর সাহায্যে তৈরি করা। বিভিন্ন ভবনে একই ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করে। এটা হচ্ছে একটা সরকারি ওয়াইফাই। তাহলে কোন কলেজের বিভিন্ন ভবনের মধ্যে এই ধরনের নেটওয়ার্ক তৈরি হয়। এর বিস্তৃতি 1 থেকে 5 কিলোমিটার পর্যন্ত হতে পারে। শ্রেণী সংযোগের মাধ্যমে কম্পিউটার গুলো যুক্ত থাকে, অর্থাৎ এখানে যে কম্পিউটার গুলো যুক্ত থাকে সেটা শ্রেণীতে থাকে, এর সাথে এও থাকে, সামনে আবার আরেকটা থাকে, সামনে আবার আরেকটা থাকে, অর্থাৎ শ্রেণীতে যুক্ত থাকে। এই নেটওয়ার্ক স্থাপন ও রক্ষণাবেক্ষণ পদ্ধতি সহজ ও খরচ কম। এই নেটওয়ার্কে কম্পিউটার সমূহ তারবিহীন বা তার মাধ্যম, মানে দুটোটাই হইতে পারে, তারবিহীনও থাকতে পারে আবার তার মাধ্যমেও থাকতে পারে। তারপর আছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তোমরা এটা খুব সহজে বুঝবা। তোমরা দেখবা যে পুলিশ যে ওয়াকি টকি ব্যবহার করে, ওই ওয়াকি টকির কিন্তু একটা রেঞ্জ থাকে যে কতটুকু এরিয়ার ভিতরে এই ওয়াকি টকিটা কাজ করবে। ওকে, তাহলে একটা শহরের ভিতরে যদি কোনো নেটওয়ার্ক সৃষ্টি করা হয় তাকে বলা হয় মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক অথবা ম্যান। ম্যানের বৈশিষ্ট্য হচ্ছে, দেখো, একই শহরের বিভিন্ন কম্পিউটারের মধ্যে স্থাপিত হয়। এর বিস্তৃতি 50 কিলোমিটার পর্যন্ত হইতে পারে, তবে রিপিটার ইউজ করে বাড়ানো যাইতে পারে। ল্যান এর চেয়ে দ্রুত গতি সম্পন্ন, এটার গতি সবচেয়ে বেশি, অর্থাৎ ল্যান এর চেয়েও ম্যানের গতি বেশি। তারপর হচ্ছে এর মালিকানা সাধারণত কোনো অর্গানাইজেশন হয়ে থাকে, যেমন পুলিশ প্রশাসন বা কোনো একটা তদন্ত কমিটি। এটা হচ্ছে কোনো একটা অর্গানাইজেশন করে বা প্রতিষ্ঠান করে। কেবল টিভি নেটওয়ার্ক ব্যবহার করে এটি ব্যবহার করা হয় বা এটি তৈরি করা হয়। তারপরে হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তাহলে দেখো, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হচ্ছে পৃথিবী জুড়ে বিস্তৃত যদি কোনো নেটওয়ার্ক সিস্টেম তৈরি করা হয়, যেমন এক দেশ থেকে অন্য দেশে যোগাযোগ ব্যবস্থা, এটাকে বলা হয় ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এখানে ওয়ান হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, বিস্তৃত বিস্তৃত ভৌগোলিক এলাকায় অবস্থিত একাধিক ল্যান বা ম্যানের সমন্বয়ে এটা সাধারণত তৈরি হয়। এটা এক দেশ থেকে অন্য দেশের সাথে যোগাযোগ স্থাপন করে। দেখো, বিভিন্ন দেশ বা মহাদেশের মধ্যে এর নেটওয়ার্ক স্থাপন করা হয়। এর বিস্তৃতি অসীম পর্যন্ত হতে পারে। এটি সাধারণত ল্যানের চেয়েও ধীর গতি সম্পন্ন, অর্থাৎ এখানে গতি একটু ল্যানের চেয়েও কম হয়। বিশ্বের যে কোনো স্থানে ইমেল প্রেরণ করা যায়, কম খরচে এবং অল্প সময়ে যে কোনো তথ্য পাঠানো যায়, অনলাইন শপিং করা যায়, বিশ্বের বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজিং করা যায়। তাহলে এই যে পাঁচটা গেল, এই পাঁচটার ভিতরে তোমাদেরকে যদি এমসিকিউ আসে এবং সিকিউ আসে তাহলে বুঝে বুঝে অ্যান্সার করতে হবে বৈশিষ্ট্যগুলোর সাহায্যে। তাহলে তোমাদের যেটা কাজ হবে যে বৈশিষ্ট্যগুলো আমি যেগুলো একটু আন্ডারলাইন করে দিছি বা যেখানে যেখানে পয়েন্ট বলে দিছি যে এখান থেকে কোশ্চেন থাকবে, ওই পয়েন্টগুলো একটু ভালো মতো মনে রাখবা। তাহলে তোমরা খুব সহজেই এমসিকিউ এবং সিকিউ তে বুঝতে পারবে যে কোন অংশটা থেকে কোশ্চেন করা হয়েছে বা কোন প্রকারভেদ থেকে কোশ্চেন করা হয়েছে। এখন আমরা দেখব হচ্ছে নেটওয়ার্ক ডিভাইস, অর্থাৎ এই যে আমরা যত নেটওয়ার্ক কানেকশন বা যত কিছু দেখলাম, এদের ভিতরে কানেকশন দেওয়ার জন্য বা যেসব ডিভাইস ব্যবহার করে এই নেটওয়ার্কটা তৈরি করা হয় তাদেরকে বলা হয় নেটওয়ার্ক ডিভাইস। তাহলে কম্পিউটার নেটওয়ার্ক তৈরির জন্য কম্পিউটার গুলোকে যুক্ত করতে যেসব যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় কি নেটওয়ার্ক ডিভাইস। এইসব নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে প্রথমে আছে যেমন মডেম। মডেম একটি ডেটা কমিউনিকেশন ডিভাইস যা ডেটাকে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে পৌঁছে দেয়। তোমরা মডেম সবাই জানো। মডেম হচ্ছে কি, মডেমের প্রধান কাজ হচ্ছে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে এবং অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে। এটা হচ্ছে মডেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। অ্যানালগ সিগন্যালকে ডিজিটালে রূপান্তর করে এবং ডিজিটালকে অ্যানালগে রূপান্তর করে। আর এই যে ডিজিটালকে অ্যানালগে রূপান্তর করা এবং অ্যানালগকে ডিজিটালে রূপান্তর করার যে পদ্ধতি, এটাকে বলা হয় মডুলেশন করা। ওকে, তাহলে এই যে অ্যানালগ থেকে ডিজিটাল এবং ডিজিটালে অ্যানালগের যে পদ্ধতি, এটাকে বলা হয় মডুলেশন। এটা মনে রাখবে, এটাকে বলা হয় মডুলেশন। অ্যানালগ সংকেতকে ডিজিটালে সংকেতে রূপান্তর করাকে বলা হয় ডিমডুলেশন। তাহলে দেখো, ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করাকে বলা হয় মডুলেশন, আর অ্যানালগকে ডিজিটালে রূপান্তর করাকে বলা হয় ডিমডুলেশন। এই মডেম আবার দুই প্রকার, একটা হচ্ছে ইন্টারনাল মডেম আর একটা হচ্ছে এক্সটার্নাল মডেম। ইন্টারনাল মডেমটা হচ্ছে যেটা ডিভাইসের সাথে থাকে, যেমন ল্যাপটপের সাথেই এই ইন্টারনাল মডেমটা থাকে, কিন্তু কম্পিউটারের সাথে এক্সটার্নাল মডেম ইউজ করতে হয় অথবা ড্রাইভ লাগাইতে হয়। এখন হচ্ছে এনআইসি কার্ড। এনআইসি কার্ডকে এর পূর্ণরূপ হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফারেন্স কার্ড। কম্পিউটারকে নেটওয়ার্ক মিডিয়ার সাথে সংযোগ দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয়, যেমন ল্যান কার্ড নামে এটা ব্যবহার করা হয়। এনআইসি মূলত মডেমের কাজ করে থাকে, অর্থাৎ এটা একটা মডেমের মতোই।
ইন্টারনেটের সাথে কম্পিউটারকে কানেক্ট করে। সাধারণত এটা ল্যাপটপে লাগে না, কারণ ল্যাপটপের সাথে এনআইসি কার্ড অটোমেটিক ইনস্টলেশন করা থাকে। তারপর হচ্ছে রিপিটার। রিপিটারের কাজ হচ্ছে তথ্যের ডেটার বা ফ্রিকোয়েন্সির শক্তি বাড়ানো। যখন কোনো কেবলের মধ্য দিয়ে ডেটা অনেক দূরে পাঠানো হয়, মনে করে এখান থেকে 5,000 কিলোমিটার দূরে পাঠানো হবে, তো দেখা গেছে এর শক্তি হচ্ছে 100 কিলোমিটার পর্যন্ত যাইতে পারে। তাহলে 100 কিলোমিটার যাওয়ার পরে ও শক্তিটা হ্রাস পায়। তখন এই 100 কিলোমিটার পরে একটা রিপিটার ইউজ করা হয়। তখন এখান থেকে যে সিগন্যালটা আসে, এখানে এসে যখন সিগন্যালের শক্তিটা কমে যায়, ও এই শক্তিটাকে বৃদ্ধি করে আবার পাঠায়। তাহলে এখান থেকে আবার 100 কিলোমিটার পরে আরেকটা রিপিটার ইউজ করা হয়, সেখানে আবার শক্তি বৃদ্ধি করে আবার সামনের দিকে পাঠায়। তাহলে এই হচ্ছে রিপিটারের কাজ, যে সিগন্যালের শক্তি বৃদ্ধি করা। দেখো, যখন কোনো নেটওয়ার্ক মিডিয়ার মধ্য দিয়ে ডেটা সিগন্যাল প্রেরণ করা হয়, তখন নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পরে অ্যাটেনুয়েশনের কারণে আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। তখন এই দুর্বল ডেটাকে পুনরায় শক্তিশালী করার জন্য যে ডিভাইস ব্যবহার করা হয় সেটা হচ্ছে রিপিটার। অর্থাৎ যখন ডেটা পাঠানো হয়, তখন ডেটার সিগন্যালটা পাঠানো হয়, সিগন্যালটা বিভিন্ন কারণে বা যান্ত্রিক কারণে অথবা তারের রোধের কারণে যেই শক্তিটা হ্রাস পায়, ওই শক্তিটাকে বৃদ্ধি করার জন্য রিপিটার ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে হাব। হাব হচ্ছে অনেকগুলো নেটওয়ার্ককে একসাথে যুক্ত করা। তাহলে হাব হচ্ছে নেটওয়ার্ক ডিভাইসের জন্য সমূহের জন্য একটি সাধারণ কানেকশন পয়েন্ট, অর্থাৎ যেখান থেকে এসে সবাই একসাথে মিলিত হয়। দুইয়ের অধিক পোর্ট যুক্ত রিপিটারকে হাব বলা হয়। অর্থাৎ ওর কাজ হচ্ছে একাধিক পোর্টকে একসাথে একত্রিত করা। স্টার টপোলজির ক্ষেত্রে হাব হচ্ছে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী ডিভাইস। তো আমরা এই হাব সম্পর্কে আরো একটু জানবো, স্টার টপোলজি সম্পর্কে সামনে পাবো। এখন হচ্ছে হাবের সুবিধা অসুবিধা। হাবের সুবিধা হচ্ছে একই ধরনের অন্যান্য ডিভাইসের তুলনায় দাম কম, বিভিন্ন ধরনের মিডিয়াকে যুক্ত করতে পারে, নেটওয়ার্কের পরিধি বাড়াতে পারে, নেটওয়ার্কের কার্যক্রম পর্যবেক্ষণ করা যায়। তারপর হচ্ছে অসুবিধা হচ্ছে ডেটা ফিল্টারিং সম্ভব হয় না, ডেটা আদান প্রদানে বাধার সম্ভাবনা থাকে এবং নেটওয়ার্কে ট্রাফিক বৃদ্ধি পায়। এরপরে আমরা দেখব হচ্ছে সুইচ। সুইচ একটি নেটওয়ার্ক ডিভাইস যা নেটওয়ার্কের মধ্যে সার্ভার, ওয়ার্কস্টেশন এবং বিভিন্ন পেরিফেরিয়াল ডিভাইসের মধ্যে সংযোগ প্রদান ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়। সুইচের কিছু সুবিধা আছে, যেমন ডেটা আদান প্রদানে বাধা কমায়, সুইচের মাধ্যমে ডেটা কমিউনিকেশনে সময় কম লাগে, এতে হাবের তুলনায় বেশি পোর্ট থাকে, অর্থাৎ বেশি সংখ্যক ডিভাইস কানেক্ট করা যায়, ভার্চুয়াল ল্যান ব্যবহার করে ব্রডকাস্টিং নিয়ন্ত্রণ করা যায়। এই সুইচের কিছু অসুবিধা আছে, যেমন হ্যাক কিংবা ব্রিজের চেয়ে দাম তোমার হাব কিংবা ব্রিজের চেয়েও দাম বেশি, বানানটা ভুল হয়েছে, হাব কিংবা ব্রিজের চেয়েও দাম বেশি, কনফিগারেশন তুলনামূলক জটিল, আর একটা হচ্ছে ডেটা ফিল্টারিং সম্ভব হয় না। তো এখান থেকে হাব এবং সুইচের মধ্যে পার্থক্য আসে, এই পার্থক্যটুকু তোমরা একটু পড়বা। হাব এবং সুইচের মধ্যে পার্থক্য, এই পার্থক্যটা তোমরা একটা পড়ে নিবে। এখান থেকে তুলনামূলক আলোচনা আসে, ক্ষতেও আসে। তারপর হচ্ছে রাউটার। রাউটার সবাই চিনো, ওয়াইফাই যুক্ত করা হয়। ওয়াইফাই একাধিক ডিভাইসকে ইন্টারনেটের সাথে যুক্ত করার জন্য এই রাউটার ব্যবহার করা হয়। রাউটারের সুবিধা হচ্ছে ডেটা আদান প্রদানে বাধার সম্ভাবনা কমায়, একাধিক নেটওয়ার্ককে একসাথে সংযুক্ত করে, ডেটা ফিল্টারিং সম্ভব হয়, বিভিন্ন ধরনের নেটওয়ার্ক যেমন ইথারনেট, টোকেন, রিং ইত্যাদিকে যুক্ত করতে পারে। রাউটারের কিছু অসুবিধা আছে, যেমন এর দাম তুলনামূলক বেশি, ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক যুক্ত করতে পারে না। অর্থাৎ তোমার রাউটারের সাথে ভিন্ন প্রোটোকল, একটা মনে করো এক কোম্পানির ওয়াইফাই অন্য কোম্পানির ওয়াইফাই এর সাথে যুক্ত করতে পারে না। তারপরে কনফিগারেশন তুলনামূলক কঠিন, এটি ধীরগতি সম্পন্ন বা ধীরগতিতে ডেটা প্রেরণ করে থাকে। তারপরে ব্রিজ হচ্ছে একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে, একটি বৃহৎ নেটওয়ার্ক গঠনের জন্য ব্যবহৃত বিশেষ ডিভাইসকে বলা হয় ব্রিজ। এর কার্যপদ্ধতি অনেকটা হাব বা সুইচের মতোই, এটি ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কে সংযোগ করতে পারে। এই যে রাউটার, হাব, সুইচ, ওরা কিন্তু ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কে একসাথে করতে পারে না, কিন্তু ব্রিজ ভিন্ন প্রোটোকল অর্থাৎ বিভিন্ন কোম্পানির নেটওয়ার্কে একসাথে করতে পারে। তারপর হচ্ছে গেটওয়ে, এটি একটি নেটওয়ার্ক কানেক্টিভ ডিভাইস যা একটি নেটওয়ার্ককে আরেকটি নেটওয়ার্কের সাথে যুক্ত করে। এটি এক ধরনের প্রোটোকলকে অন্য আরেক ধরনের প্রোটোকলের সাথে যুক্ত করতে পারে। ওকে, তারপরে গেটওয়ে সুবিধা অসুবিধা দেখো। গেটওয়ে সুবিধা হচ্ছে ডেটা আদান প্রদানে বাধা সম্ভাবনা কমায়, বিভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কে যুক্ত করতে পারে এবং ফিল্টারিং করা সম্ভব হয়। আর অসুবিধা হচ্ছে অন্যান্য ডিভাইসের চেয়েও দাম একটু বেশি, কনফিগারেশন তুলনামূলক কঠিন এবং এটি ধীরগতিতে ডেটা আদান প্রদান করে থাকে। তাহলে এবার দেখো নেটওয়ার্ক টপোলজি।
কম্পিউটার নেটওয়ার্কে কম্পিউটার সমূহ একে অপরের সাথে অর্থাৎ একটা কম্পিউটার অন্য কম্পিউটারগুলোর সাথে কিভাবে যুক্ত থাকবে তাকে বলা হয় কম্পিউটার টপোলজি। এই কম্পিউটার টপোলজি হচ্ছে 5 ধরনের। একটা হচ্ছে বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, মেশ টপোলজি, আরেকটা হচ্ছে হাইব্রিড টপোলজি। তো প্রথমে হচ্ছে বাস টপোলজি। বাস টপোলজি হচ্ছে যে টপোলজিতে একটি মূল তারের সাথে সব কয়টি ওয়ার্ক স্টেশন বা কম্পিউটার যুক্ত থাকে তাকে বলা হয় বাস টপোলজি। যে টপোলজিতে একটি মূল তারের সাথে সব কয়টি ওয়ার্ক স্টেশন একসাথে যুক্ত থাকে বা সারি বা পাশাপাশি যুক্ত থাকে তাকে বলা হয় বাস টপোলজি। দেখো বাস টপোলজি চিত্রটা কেমন হবে। এই যে একটা মূল তার আছে, এই তারের সাথে এই তারটাকে বলা হয় ব্যাকবন। এই যে কম্পিউটার মেশ টপোলজিতে বাস টপোলজিতে যে মেন কেবলটা থাকে তাকে বলা হয় ব্যাকবন। এর সাথে সবগুলো কম্পিউটার পর্যায়ক্রমে সাজানো থাকে, এই যে একটার সাথে একটা পর্যায়ক্রমে মেন কেবলের সাথে সাজানো। তো এই টপোলজির সুবিধা হচ্ছে ছোট আকারের নেটওয়ার্কে এটা ব্যবহার করা হয়। এই টপোলজিতে সবচেয়ে কম দৈর্ঘ্যের কেবল লাগে। প্রয়োজনে রিপিটার ব্যবহার করে নেটওয়ার্কের ব্যাকবন সম্প্রসারণ করা যায়। মনে করে এখান থেকে তথ্য পাঠাইলে এটা যদি এই পর্যন্ত আসতে পারে তাহলে এখানে একটা রিপিটার ইউজ করে এটা পরিধি আরো বাড়ানো যাবে। ওকে, তারপরে হচ্ছে এই টপোলজির কোন নোড নষ্ট হয়ে গেলে অন্য নোডগুলো প্রভাবিত হয় না। অর্থাৎ মনে করে এই কম্পিউটারটা যদি নষ্ট হয়ে যায় তাতে অন্য কম্পিউটারগুলোর কোনো সমস্যা হবে না, যদি এটা নষ্ট হয়ে যায় কোনো সমস্যা হবে না। তারপর হচ্ছে সহজেই কোনো কম্পিউটার নেটওয়ার্কে যুক্ত এবং নেটওয়ার্ক হতে বিচ্ছিন্ন করা যায়। তাহলে এখানে চাইলে তুমি এখানে আরেকটা কম্পিউটার বাড়াইতে পারবা, চাইলে এই কম্পিউটারটাকে বিচ্ছিন্ন করে দিতে পারবা। কোনো ধরনের কেন্দ্রীয় নেটওয়ার্ক ডিভাইস থাকে না, অর্থাৎ এখানে সবগুলো ডিভাইসই সমান প্রাধান্য পায়, এখানে কোনো কেন্দ্রীয় সমন্বয়কারী ডিভাইস থাকে না। এই টপোলজিতে একই নেটওয়ার্কে ভিন্ন কেবল ব্যবহার করা যায়। তাহলে এই নেটওয়ার্কে হচ্ছে এইটা তো মেন কেবল, এটার সাথে এই কেবলগুলো এক একটা এক এক কেবল সাহায্যে যুক্ত করা যায়। তারপরে এর কিছু অসুবিধা আছে, যেমন নেটওয়ার্কে কম্পিউটার সংখ্যা বেশি হলে ট্রান্সমিশনে বিঘ্ন ঘটে, যেহেতু একটা কেবল দিয়ে সব ডেটা আদান প্রদান হয়। মূল কেবল বা ব্যাকবোন নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক সিস্টেম অচল হয়ে যায়। অর্থাৎ এই যে মেন কেবলটা আছে এটা যদি নষ্ট হয়ে যায় সম্পূর্ণ নেটওয়ার্ক সিস্টেমটাই বন্ধ হয়ে যায়। বাস টপোলজিতে সৃষ্ট সমস্যা নির্ণয় করা তুলনামূলক বেশ জটিল, যেহেতু সবগুলা সমান পর্যায়ে থাকে, কোনটায় সমস্যা হয়েছে বোঝা যায় না। এই টপোলজিতে ডেটা আদান প্রদানে গতি কম থাকে এবং টপোলজিতে নিরাপত্তাও কম থাকে, যেহেতু সবগুলো কম্পিউটারের ডাটা একটা কেবল দিয়ে যায়। তারপর হচ্ছে রিং টপোলজি। রিং টপোলজি হচ্ছে যে টপোলজিতে প্রতিটি কম্পিউটার তার পার্শ্ববর্তী দুইটি কম্পিউটারের সাথে যুক্ত থাকে তাকে বলা হয় রিং টপোলজি। এই টপোলজিতে ডেটা বৃত্তাকার পথে সবসময় একদিকেই ঘুরতে থাকে। এই যে এখানে একদিকে সবসময় বৃত্তাকার পথে একদিকে ডেটা ঘুরতে থাকে, এটাকে বলা হয় রিং টপোলজি। রিং টপোলজির সুবিধা হচ্ছে এই পদ্ধতিতে কোনো কেন্দ্রীয় কম্পিউটার বা ডিভাইসের প্রয়োজন হয় না। কোনো নোডকে ডেটা আদান প্রদানের জন্য কোনো কেন্দ্রীয় কম্পিউটারের উপরে নির্ভর করতে হয় না। নেটওয়ার্কে অবস্থিত প্রতিটি কম্পিউটার সমান গুরুত্ব পায়। নেটওয়ার্কে কম্পিউটার সংখ্যা বৃদ্ধি করলে এর দক্ষতা প্রভাবিত হয় না, অর্থাৎ এখানে যদি কম্পিউটার বৃদ্ধি করা হয় তাতে এর দক্ষতার কোনো প্রভাবিত হবে না। ইনস্টলেশন খরচও কম হয়, কেবলের প্রয়োজন কম হয়। ডেটা ট্রান্সমিশন একমুখী হয়, ডেটা কলিশন বা সংঘর্ষ হয় না। অর্থাৎ ডেটা যদি উভয়মুখী প্রবাহিত হয় তখন সেখানে কলিশন হয় বা সংঘর্ষ হয়, যেটা এখানে হয় না, যেহেতু সবসময় ডেটা একদিকেই যায়। তারপর হচ্ছে রিং টপোলজির অসুবিধা আছে, যেমন রিং টপোলজিতে সৃষ্ট সমস্যা নির্ণয় করা বেশ জটিল এবং এই টপোলজিতে ডেটার নিরাপত্তা কম থাকে। কোনো একটা দেখো নিরাপত্তা কেন কম থাকে, ও যদি ওর কাছে ডেটা পাঠায়, এই কম্পিউটারটা যদি এই কম্পিউটার কাছে ডেটা পাঠায় তখন কিন্তু সরাসরি এখানে আসতে পারে না, এই পথ থেকে ঘুরে আসতে হয়। এজন্য সবার কাছে যেহেতু এই ডেটাটা চলে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য নিরাপত্তা কম থাকে। একটি কম্পিউটার থেকে অন্য একটি কম্পিউটার সরাসরি ডেটা পাঠানো যায় না, দেখো এখান থেকে চাইলে এর কাছে ডেটা পাঠাতে পারবে না, এই পথ দিয়ে ঘুরে আসতে হবে। নেটওয়ার্কে কোনো একটি কম্পিউটার নষ্ট হলে সম্পূর্ণ কম্পিউটার নেটওয়ার্ক অকেজো হয়ে যায় বা অকার্যকর হয়ে যায়। মনে করো এইটা যদি নষ্ট হয়ে যায় তাহলে এই যোগাযোগটা এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, সুতরাং সম্পূর্ণ নেটওয়ার্ক সিস্টেমটাই বন্ধ হয়ে যায়। কোনো কম্পিউটার নেটওয়ার্কে যুক্ত এবং নেটওয়ার্ক হতে বিচ্ছিন্ন করার সময় পুরো নেটওয়ার্কের কার্যক্রম ব্যাহত হয়। অর্থাৎ এর মাঝখানে যদি একটা কম্পিউটার বিচ্ছিন্ন করতে হয় তখন সম্পূর্ণ নেটওয়ার্কটা বন্ধ করে বিচ্ছিন্ন করতে হয়, আবার যদি কোনো কম্পিউটার যুক্ত করতে হয় তখনও সম্পূর্ণ নেটওয়ার্কটা বন্ধ করে রাখতে হয়। এই টপোলজিতে ডেটা ট্রান্সমিশন গতি কম। এবার আসো স্টার টপোলজি। যে টপোলজিতে প্রতিটি কম্পিউটার একটি কেন্দ্রীয় কম্পিউটারের সাথে যুক্ত থাকে তাকে বলা হয় স্টার টপোলজি। কেন্দ্রীয় ডিভাইসটিকে বলা হয় হাব অথবা সুইচ। তাহলে এমসিকিউতে আসে যে স্টার টপোলজি কেন্দ্রীয় ডিভাইসটিকে কি বলা হয়, সেটাকে হাব অথবা সুইচ বলা হয়। এই যে এটাকে বলা হয় হাব অথবা সুইচ।
আর এটার সাথে সবগুলো কম্পিউটার যুক্ত থাকে, এটাকে বলা হয় স্টার টপোলজি, দেখতে তারার মতো মনে হয়। স্টার টপোলজির সুবিধা হচ্ছে নেটওয়ার্কে কোনো একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্কের উপরে কোনো প্রভাবিত হয় না বা প্রভাব পড়ে না, যেটা নষ্ট হয়ে গেছে শুধু ওইটাই বিচ্ছিন্ন হয়ে যায়। কোনো কম্পিউটার নেটওয়ার্কে যুক্ত এবং নেটওয়ার্ক হতে বিচ্ছিন্ন করার সময় সম্পূর্ণ নেটওয়ার্কের কার্যক্রম ব্যাহত হয় না। স্টার টপোলজিতে সৃষ্ট সমস্যা নির্ণয় করা সহজ, যেহেতু সবগুলো আলাদাভাবে থাকে, যেটা সমস্যা হয়েছে ওইটা সহজে বোঝা যায়। যদি এই কম্পিউটারের ডেটা না যায় বুঝতে হবে এখান থেকে এই লাইনটায় সমস্যা হয়েছে, যদি এটা ডেটা না যায় বুঝতে হবে এই লাইনটায় সমস্যা হয়েছে। তারপরে একই নেটওয়ার্কে বিভিন্ন ধরনের কেবলও ব্যবহার করা যায়। এই টপোলজিতে ডেটার নিরাপত্তা সবচেয়ে বেশি থাকে, কারণ এখানে কোনো কম্পিউটার ডেটা অন্য কম্পিউটার সরাসরি নিতে পারে না। স্টার টপোলজির কিছু অসুবিধা আছে, এখানে ইনস্টলেশন খরচ বেশি হয়, যেহেতু প্রত্যেকটা কম্পিউটারের জন্য আলাদা কেবলের প্রয়োজন হয় হাফ পর্যন্ত। নেটওয়ার্কে কম্পিউটার সংখ্যা বৃদ্ধি করলে ডেটা ট্রান্সমিশন হ্রাস পায়। কেন্দ্রীয় অবস্থানে থাকা ডিভাইসটি নষ্ট হয়ে গেলে পুরো নেটওয়ার্কই অকেজ হয়ে পড়ে। কোনো নোডকে ডেটা আদান প্রদানের জন্য কেন্দ্রীয় কম্পিউটারের উপরে নির্ভর থাকতে হয়। তারপরে হচ্ছে ট্রি টপোলজি। ট্রি টপোলজি হচ্ছে যে টপোলজিতে কম্পিউটার গুলো পরস্পরের সাথে গাছের শাখা প্রশাখার মতো বিন্যস্ত থাকে, তাকে বলা হয় ট্রি টপোলজি। ট্রি টপোলজির সুবিধা হচ্ছে নেটওয়ার্কে কোনো একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে নেটওয়ার্কের সম্পূর্ণ অংশের উপরে তার প্রভাব পড়ে না, শুধু ওই অংশের উপরে প্রভাব পড়ে। কোনো কম্পিউটার নেটওয়ার্কে যুক্ত এবং নেটওয়ার্ক হতে বিচ্ছিন্ন করার সময় সম্পূর্ণ নেটওয়ার্কের কার্যক্রম ব্যাহত হয় না। একই নেটওয়ার্কে বিভিন্ন ধরনের কেবল ব্যবহার করা যায়। শাখা প্রশাখা সৃষ্টির মাধ্যমে টপোলজির নেটওয়ার্ক সম্প্রসারণ করা যায়। অফিস ব্যবস্থাপনার কাজে এই নেটওয়ার্ক খুবই উপযোগী। তারপরে দেখো অসুবিধা। অসুবিধা হচ্ছে ইনস্টলেশন খরচ বেশি। দেখো এই যে ট্রি টপোলজি গাছের শাখা প্রশাখার মতো থাকে, ইনস্টলেশন খরচ বেশি। ট্রি টপোলজিতে সৃষ্ট সমস্যা নির্ণয় করা একটু কঠিন। হোস্ট কম্পিউটার নষ্ট হয়ে গেলে পুরো নেটওয়ার্ক অকেজো হয়ে পড়ে। নেটওয়ার্কে কম্পিউটার সংখ্যা বৃদ্ধি করলে ডেটা ট্রান্সমিশন হার হ্রাস পায়। এখন হচ্ছে মেশ টপোলজি। মেশ টপোলজি হচ্ছে যে টপোলজিতে প্রতিটি কম্পিউটার অন্য সবগুলো কম্পিউটারের সাথে যুক্ত থাকে, তাকে বলা হয় মেশ টপোলজি। দেখো প্রত্যেকটা কম্পিউটার সাথে প্রত্যেকটা কম্পিউটার পৃথকভাবে যুক্ত আছে, একে বলা হয় মেশ টপোলজি। তাহলে এই টপোলজির সুবিধা হচ্ছে নেটওয়ার্কে খুব বড় ধরনের সমস্যার সৃষ্টি হয় না, যেহেতু সবাই সবার কাছে স্বয়ংক্রিয়ভাবে তথ্য পাঠায়, নিজের কাছে নিজে পাঠাইতে পারে। এই টপোলজিতে ডেটার নিরাপত্তা সবচেয়ে বেশি থাকে। ডেটার ট্রান্সমিশন দ্রুত গতি হয়, যেহেতু সরাসরি যায়। খুব সহজে নেটওয়ার্কের সমস্যা সমাধান করা যায়। মেশ টপোলজির কিছু অসুবিধা আছে, যেমন ইনস্টলেশন খরচ বেশি হয়। এই টপোলজিতে নেটওয়ার্ক ইনস্টলেশন ও কনফিগারেশন বেশ জটিল, অর্থাৎ নেটওয়ার্ক তৈরি করা বেশ জটিল, খরচও বেশি হয়। সংখ্যা বৃদ্ধি করলে খরচও বৃদ্ধি পায়, যেহেতু একটা কম্পিউটার যদি মনে করে এখানে যদি একটা কম্পিউটার অ্যাড করা হয়, তাহলে এই কম্পিউটারের সাথে প্রত্যেকটা কম্পিউটারে কানেকশন দিতে হবে, আর প্রত্যেকটা কম্পিউটার কানেকশন দেওয়ার জন্য কি হয়, খরচটা বৃদ্ধি পায়। তারপরে দেখো হাইব্রিড টপোলজি। হাইব্রিড টপোলজি হচ্ছে সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি, সবচেয়ে জনপ্রিয় টপোলজি হচ্ছে হাইব্রিড টপোলজি। এই টপোলজিটা হচ্ছে তুমি যখন যেভাবে খুশি সেভাবে সাজিয়ে নিতে পারবা। তুমি চাইলে মেশ টপোলজির কিছু অংশ আনবা, চাইলে রিং টপোলজির কিছু আনবা, চাইলে স্টার টপোলজির কিছু আনবা, অর্থাৎ তোমার সুবিধা মতো সাজিয়ে নেওয়াটাকে হচ্ছে হাইব্রিড টপোলজি। যে কোনো টপোলজি এখানে সংমিশ্রণ হইতে পারে। তাহলে বিভিন্ন টপোলজির সমন্বয়ে গঠিত টপোলজিকে বলা হয় হাইব্রিড টপোলজি। হাইব্রিড টপোলজির সুবিধা হচ্ছে নেটওয়ার্কের কোনো একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে নেটওয়ার্কের সম্পূর্ণ অংশের উপরে তার প্রভাব পড়ে না। কোনো কম্পিউটার নেটওয়ার্কে যুক্ত এবং নেটওয়ার্ক হতে বিচ্ছিন্ন করার সময় পুরো নেটওয়ার্ক কার্যক্রম ব্যাহত হয়। এই টপোলজিতে প্রয়োজন অনুযায়ী নেটওয়ার্কের সংখ্যা হ্রাস বৃদ্ধি করা যায়। একই নেটওয়ার্কে বিভিন্ন ধরনের কেবল ব্যবহার করা যায়। আর অসুবিধা হচ্ছে ইনস্টলেশন খরচ একটু বেশি হয়। এই টপোলজিতে সৃষ্ট সমস্যা নির্ণয় করা কঠিন এবং নেটওয়ার্কে কম্পিউটার সংখ্যা বৃদ্ধি করলে ডেটা ট্রান্সমিশন হার হ্রাস পায়। তাহলে এখান থেকে পরীক্ষায় তুলনামূলক আলোচনা আসে যে হাইব্রিড এবং মেশ টপোলজির মধ্যে কোনটা সুবিধাজনক। তখন অ্যান্সার হবে অবশ্যই হাইব্রিড টপোলজি সুবিধাজনক। মেশ টপোলজিতে যেহেতু সবগুলোর সাথে সবগুলা কানেকশন দিতে হয়, এই জন্য খরচ বেশি হয়ে যায়, কারণ অপ্রয়োজনীয় কানেকশন দিতে হয়। আর হাইব্রিড টপোলজিটা হচ্ছে তোমার যেটা প্রয়োজন শুধু সেটাই কানেকশন দিবা, এজন্য হাইব্রিড টপোলজি মেশ টপোলজি অপেক্ষা ভালো বা অধিকতর সুবিধাজনক। তো এখন হচ্ছে ক্লাউড কম্পিউটিং সম্পর্কে আমরা দেখব। ক্লাউড কম্পিউটিং সহজে মনে রাখবা। প্রথমে বলে নেই এই টপিকসের শুরুতে, ক্লাউড কম্পিউটিং হচ্ছে অন্যের কোনো কিছু তুমি ব্যবহার করবা, সেটাকে আইসিটির ভাষায় বলা হয় ক্লাউড কম্পিউটিং। অর্থাৎ অন্য ব্যক্তি কোনো একটা কিছু তৈরি করে রাখছে, সেটাকে তুমি তোমার নিজের প্রয়োজনে ব্যবহার করবা, এটাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং। তাহলে 1960 সালে জন ম্যাককার্থি সর্বপ্রথম এই ক্লাউড কম্পিউটিং সম্পর্কে ধারণা দেন। এটা মনে রাখবা, জন ম্যাককার্থি। 1960 সালটা মনে রাখার দরকার নেই, কে ধারণা দিচ্ছে সেটা মনে রাখবা, তাতেই আনা।
তাহলে প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট ফি এর মাধ্যমে কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার ব্যবহার করার পদ্ধতিকে বলা হয় ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং মডেল অনুসারে ক্লাউড কম্পিউটিং এমন একটি মডেল যেখানে নিম্নোক্ত তিনটি বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। তাহলে ক্লাউড কম্পিউটিং এ তিনটা বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। রিসোর্স স্কেলেবিলিটি, তা ছোট এবং বড় সব ধরনের ক্রেতার চাহিদা মেটাতে পারবে। তারপর হচ্ছে অন ডিমান্ড, অর্থাৎ এই ক্লাউড কম্পিউটিং সিস্টেমের তিনটা মডেল আছে। একটা হচ্ছে কি ছোট এবং বড় সব ধরনের ক্রেতার চাহিদা মিটাইতে সক্ষম হবে। অন ডিমান্ড হচ্ছে ক্রেতা যখন চাইবে তখনই সেবা দিতে পারবে। ক্রেতা তার সুবিধা মতো যে কোনো সময় চাহিদা বাড়াতে বা কমাতে পারবে। আরেকটা হচ্ছে পে অ্যাজ ইউ গো, অর্থাৎ পে অ্যাজ ইউ গো হচ্ছে ব্যবহারের পূর্বে ক্রেতাকে টাকা দিয়ে পেমেন্ট করতে হবে না। ক্রেতা যতটুকু রিসোর্স যত সময়ের জন্য ব্যবহার করবে কেবলমাত্র তার জন্য পেমেন্ট দিবে, অর্থাৎ আগে কাজ করবে, আগে ব্যবহার করবে, করার পরে কতটুকু ব্যবহার করা হয়েছে সে অনুযায়ী টাকা দিবে। ওকে, যেমন এই যে আমরা উবারে যখন ইউজ করি, উবারে কি করি যে আমরা দেখি যে অ্যাপস এর মাধ্যমে দেখি যে কত কিলোমিটার পথ আসছি, যত কিলোমিটার আসছি ওই হিসেবে টাকা দেই। তো এই পে অ্যাজ ইউ গো এটা ওই রকম, তুমি কতটুকু ব্যবহার করছো সেই অনুযায়ী টাকা দিতে হবে। তারপর হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য সাবলীল ভাবে কাজের উন্নতি সাধন করে, রিসোর্স শেয়ার করে খরচ কমানো যায়। অর্থাৎ মনে করো এই যে আমরা গুগল ড্রাইভ ইউজ করি, এটাও কিন্তু ক্লাউড কম্পিউটিং এর অংশ। ভার্চুয়াল প্রযুক্তি ব্যবহার করা সহ বিভিন্ন ডিভাইস ও জায়গায় এটি ব্যবহার করা যায়। অধিক নির্ভরযোগ্য, রিসোর্স অধিক নিরাপদ, এটির ধারণ ক্ষমতা অধিক এবং নিয়ন্ত্রণ করাও কি সহজ। ক্লাউড কম্পিউটিং এর সেবাসমূহকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অবকাঠামোগত সেবা, প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা, আর একটা হচ্ছে সফটওয়্যার সেবা। ক্লাউড কম্পিউটিং ডিপ্লয়মেন্ট মডেল হচ্ছে এই মডেলটাকে আবার চার ভাগে ভাগ করা হয়। ডিপ্লয়মেন্ট মডেলকে চার ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পাবলিক ক্লাউড, এটা হচ্ছে পাবলিকলি যেটা থাকে, যেমন অ্যাপ্লিকেশন, স্টোরেজ ও অন্যান্য রিসোর্স সমূহের জন্য উন্মুক্ত থাকে, যে কেউ চাইলে এটা ব্যবহার করতে পারে। আর কমিউনিটি হচ্ছে কোন একটা সংস্থার জন্য থাকে, কোন একটা সংস্থা এটা ব্যবহার করে এবং তারা নিয়ন্ত্রণ করে অভ্যন্তরীণ কাজের জন্য। তারপর হচ্ছে হাইব্রিড নেটওয়ার্ক, হাইব্রিড ক্লাউড কম্পিউটিং, এটা হচ্ছে পাবলিক এবং প্রাইভেট দুইটা সমন্বয় হইতে পারে। তাহলে এইগুলো তিনটা মডেল, যে তোমার সাইটটা কম্পিউটিং কে চার ভাগে বিভাজন করা হয় তার ভিতরে এই হচ্ছে তিনটা। তারপর হচ্ছে ক্লাউড কম্পিউটিং, আচ্ছা সরি এখানে তিনটা হবে, চারটা না, এখানে তিনটা হবে। ক্লাউড কম্পিউটিং এর কিছু সুবিধা অসুবিধা আছে। সুবিধাগুলো হচ্ছে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইন্টারনেটের মাধ্যমে ক্লাউড সেবা গ্রহণ করা যায়, অপারেটিং খরচ কম হয়, প্রায় সীমাহীন স্টোরেজের সুবিধা পাওয়া যায়, অর্থাৎ তুমি যত খুশি তত ইউজ করতে পারবা, কিন্তু সেজন্য তোমাকে পে করতে হবে। স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট ও রক্ষণাবেক্ষণ হয়, এই যে আমরা অ্যাপ্লিকেশন ব্যবহার করি, সফটওয়্যার ব্যবহার করি, এটাও কিন্তু ক্লাউড কম্পিউটিং এর একটা অংশ। নিরাপত্তা ব্যবস্থা ভালো, ছোট ও প্রাথমিক উদ্যোক্তাদের জন্য আশীর্বাদ স্বরূপ, অর্থাৎ মনে করো তুমি প্রাথমিকভাবে কোনো কিছু নিয়ে কাজ শুরু করছো, তখন তোমাকে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হয়, সেটা তুমি অন্য কারোর মাধ্যমে নিতে পারো বা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো। অধিক নিরাপদযোগ্য সিস্টেম এবং নির্ভরযোগ্য সিস্টেম। আর এটার কিছু অসুবিধা আছে, যেমন দ্রুত গতি, এটি অসুবিধা হচ্ছে এটি দ্রুত গতি সম্পন্ন নয়, অর্থাৎ একটু গতি কম। তথ্য অথবা প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন এর উপরে নিয়ন্ত্রণ থাকে না, কারণ তুমি অন্যের ডিভাইস ইউজ করতেছো, অন্যের অ্যাপ্লিকেশন ইউজ করতেছো, সেখানে কিন্তু তোমার নিয়ন্ত্রণ কম। চাইলে যার অ্যাপ্লিকেশন সে তোমার ডেটা ক্র্যাক করতে পারে বা নিয়ে যাইতে পারে। ক্লাউড সিস্টেম সাইটটিতে সমস্যা দেখা দিলে ব্যবহারকারীরা তার সার্ভিস থেকে বঞ্চিত হয়। আবহাওয়া জনিত কারণে বা ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হলে সার্ভিস বিঘ্ন ঘটে। তথ্যের গোপনীয়তা ভঙ্গের এবং তথ্য পাল্টে যাওয়ার অর্থাৎ হ্যাকিং হওয়ার সম্ভাবনা থাকে। তথ্য ক্লাউডে পাঠিয়ে দেওয়ার পর তা কোথায় সংরক্ষণ হচ্ছে এবং কিভাবে প্রসেস হচ্ছে তা ব্যবহারকারীদের জানার উপায় থাকে না। দেখ আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার পরে ওই ভিডিওটা কোথায় যায়, কোথায় থাকে, বা কে দেখতেছে, কে নিয়ন্ত্রণ করতেছে, অন্য কেউ নিয়ে যাইতেছে কিনা, তার উপরে কিন্তু আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না। আমরা আপলোড দেই, তারপরে সেটা ইউটিউব কোম্পানির কাছে ছাইড়া দিছি যে তারা যা ইচ্ছা তাই করতে পারবে। ওকে, তো এই হচ্ছে আজকের ভিডিওর মাধ্যমে এই অধ্যায়ের সম্পূর্ণ আলোচনা শেষ হলো। এই অধ্যায়ের উপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবা, অথবা আমাদের পেজে আইসিটি অ্যানালাইসিস পেজ আছে, গ্রুপ আছে, সেখানে তোমরা মেসেজ করতে পারো, পোস্ট করতে পারো, সেখানে অবশ্যই সমাধান দেওয়া হবে। আরেকটা ভিডিওর সাহায্যে আমরা বোর্ড কোশ্চেন গুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, পরবর্তী অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো অধ্যায়ের কোনো ক্লাসে।
সবাইকে এ পর্যন্ত ধন্যবাদ। আল্লাহ হাফেজ।